হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি মজার গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে। আপনার পাইপ দিয়ে পানি পড়বে এবং আপনি হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা গল্পটি শুরু করি। বিয়ের ডেট ফাইনাল হয় আগামী শুক্রবার। এদিক দিয়ে মনিকা এবং অর্পিতা একটা কফিশপে বসে আছে। অর্পির চোখ দিয়ে আগুন বের হওয়ার উপক্রম, সে এতটাই রেগে আছে যে কিছুই বলতে পারছে না। মনিকা কিছুক্ষণ গালে হাত দিয়ে বসে একমনে কফির মগটার দিকে তাকিয়ে থাকল। অতঃপর গলায় কাঠিন্য এনে বলল, আমি এদিক দিয়ে বিয়ে ভাঙার চেষ্টা করে যাব। যদি বিফল হই তুমি তোমার নেক্সট গুটিটা আড়াল থেকেই চেলে দিও। অর্পি মাথা নাড়ায়। অতঃপর কফি মুখে না তুলেই উঠে চলে যায়। রথি নাশিদের সঙ্গে শপিং এ এসেছে। নাশিদ হেসে জানায়, আজকের শপিংটা বাবা এবং নেওয়াজ ভাইয়ের পক্ষ থেকে বউ। অফিসের কাজের জন্য তারা আসতে পারেনি, তাই ভাবি, নাফিসা আর আমি আসলাম। রথি প্রত্যুত্তরে হাসল। অতঃপর চারজন মিলে শপিং এ মনোযোগী হল। শপিং শেষে নাশিদ রথিদের নিয়ে একটা ফুড বাজে নিয়ে যায়। সেখানে খাবার অর্ডার দিয়ে আশেপাশে হাঁটতে লাগে। হঠাৎ নাশিদের ফোন আসায় সে রথিকে দাঁড়াতে বলে নাশিদ অন্যদিকে চলে যায়। রথি রাস্তার কিনার দিয়ে হাঁটতে লাগে। তখনই কোথা থেকে একটা মিনি ট্রাক রথির দিকে দ্রুত যেতে লাগে। রথির দৃষ্টি সামনে থাকায় তার সেদিকে খেয়াল নেই। ট্রাকটা যখনই রথির কাছাকাছি চলে আসে তৎক্ষণাৎ নাশিদ রথির হাত ধরে হেঁচকা টান দিয়ে সরিয়ে আনে। নাশিদ চোখ লাল করে দ্রুত কোমরের পেছন থেকে পিস্তল বের করে সেই ট্রাকের টায়ারে শ্যুট করে। ট্রাক থামতে থামতে একটা গাছের সাথে গিয়ে ধাক্কা খায়। নাশিদ রথির দিকে তাকিয়ে দেখল রথি থরথর করে কাঁপছে। নাশিদ রথির গালে হাত দিয়ে মৃদু সুরে বলল, ঠিক আছো? রথি ট্রাকটার দিকে দৃষ্টি স্থির করেই কম্পিত গলায় বলে, হুম। নাফিসা এবং ভাবিও দ্রুত ওদের কাছে আসল। নাশিদ রথিকে ওদের সঙ্গে রেখে পিস্তল হাতে নিয়ে রাস্তা পার হয়ে ঘটনাস্থলে গেল। সেখানে অলরেডি কিছুটা ভিড় জমেছে। যাওয়ার আগে নাশিদ নয়নকে একটা এসএমএস করে দিল। নাশিদ দ্রুত ড্রাইভারের পাশে ডোর খুলে কলার ধরে টেনে বের করল ড্রাইভারকে। ড্রাইভারের কপালে বিরাট চোট লেগেছে, যার কারণে সে খানিকটা দুর্বল। তাও নাশিদের অগ্নিময় দৃষ্টি দেখে লোকটি পালানোর চেষ্টা করে, কিন্তু তার আগেই কঠিন ঝঙ্কারের শব্দে কেঁপে উঠল। কে পাঠিয়েছে তোকে? বল, কত টাকার বিনিময়ে একজনের প্রাণ নিতে গেছিলি? লোকটা কেঁদে কেঁদে বলতে থাকল, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। নাশিদ তার অপর হাতের গান লোকটির কপালে ঠেকিয়ে ক্ষীণ কণ্ঠে বলে উঠল, বল, নয়তো গান চালাতে আমার 1 সেকেন্ডও লাগবে না। লোকটি ভীষণ ভয় পেয়ে গেল। সে পুনরায় কাঁদতে কাঁদতে বলল, অর্পি ম্যাডাম। নাশিদ তৎক্ষণাৎ গান দিয়েই সজোরে লোকটির মাথায় বাড়ি দেয়। আশেপাশের লোকজন নাশিদের হিংস্রতা দেখে ভুলেও কিছু বলার সাহস পাচ্ছে না। নয়ন চলে আসতেই নাশিদ লোকটিকে ধরে তাদের জিপে উঠিয়ে নিল। দূর থেকে রথিরা নাশিদকে জিপে উঠতে দেখে নাফিসা বলে উঠল, আই থিঙ্ক ভাইয়া এখন থানায় যাবে। ওয়েট, আমি ড্রাইভারকে কল করে আনছি। নাফিসা ড্রাইভারকে কল দিতেই ড্রাইভার বলে উঠল, রাস্তায় আছি ম্যাডাম, কিছুক্ষণের মাঝেই চলে আসব। নাফিসা বেশ অবাক হয় ড্রাইভারের কথায়। ভাবি অধর জোড়া প্রসারিত করে বলল, দেবরজি আগেই সব ব্যবস্থা করে রেখেছে। দেখলে তো রথি, আমার দেবরজি কত দায়িত্বশীল। রথি প্রত্যুত্তরে হাসার চেষ্টা করল। কিছুক্ষণ আগের ঘটনা এখনও তার অক্ষিকাছে বারংবার ভেসে উঠছে। না জানি নাশিদ আজ ওই লোকের কি হাল করবে। নাশিদ ধপধপা ফেলে তার বাড়িতে প্রবেশ করল। মনিকা তখন আবেশে চায়ের কাপে চুমুক দিচ্ছিল। নাশিদকে দেখে সে চায়ের কাপ রাখল এবং পুনরায় নাশিদের দিকে তাকাল। নাশিদের রক্তিম বর্ণের মুখশ্রী দেখে মনিকার চিল করা মুখশ্রী আতঙ্কে ছেয়ে যায়। মনিকা দ্রুত উঠে দাঁড়ায় এবং কম্পিত গলায় বলল, নাশিদ। নাশিদ মনিকার থেকে খানিক দূরত্ব বজায় রেখে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে রাগ দমানোর প্রচেষ্টা করতে লাগল। কিন্তু ফল ভালো হল না। আর কত নিচে নামবেন আপনি? ভালো কথা কি কানে যায় না? ভুলে যাবেন না, নাশিদ একবার রেগে গেলে তার সীমানার বাইরে যেতে তার 1 সেকেন্ডও লাগে না। আপনাকে চাইলে আমি এখনই কেস দিয়ে লকআপে পুরতে পারি। তখন ভালো লাগবে? রথি আমার বউ। তাকে ভালোবাসি বলে, তাকে সম্মান করি বলে আমি আবারও তাকে বিয়ে করছি। আপনার যদি এতই সমস্যা হয় আমি এ বাড়িতে থাকব না। ইনফেক্ট আমি আগেই বলেছি আমি আমার বুকে নিয়ে আলাদাভাবে জীবনযাপন করব।
তাও আপনার এত কিসের জ্বালা যে আজ অর্পিকে দিয়ে আমার বুকে মারার চেষ্টা করলেন? লাস্ট ওয়ার্নিং মিসেস মনিকা। অর্পি কি, রথি বাতির দুনিয়ার কোনো মেয়েই আমার হৃদয়ে সামান্যতম জায়গা পাবে না। আর আমার রথির দিকে আঙুল তুললেই আমি তার আঙুল তৎক্ষণাৎ ভেঙে দিব। মনিকা চমকে গেল। সে অপার্থিব স্বরে বলে উঠল, আমি তো রথিকে মারার কথা বলিনি। আমি তো অর্পিকে বলেছি কিছুদিনের জন্য কিডন্যাপ করতে। বাবা, আমি এতটাও নিচে নামতে পারি না। মনিকার চোখে স্পষ্ট বিভ্রান্তি প্রকাশ পাচ্ছে। নাশিদ চুপ করে গভীরভাবে সেই দৃষ্টির প্রকৃত ভাষা বোঝার চেষ্টা করল। অতঃপর প্রসঙ্গ পাল্টে কাট কাট গলায় বলল, সে যাই হোক, নিশ্চিন্তে থাকুন। এই বাড়ির ছায়াও মারাব না আমাদের নতুন জীবনে। আপনি থাকুন আপনার শৌখিনতা নিয়ে। বলেই নাশিদ তার নিরংশু দৃষ্টি চারপাশে বুলিয়ে বেরিয়ে গেল। মনিকার দিকে পিছে ফিরেও তাকাল না। আজ রথি এবং নাশিদের গায়ে হলুদ। সকাল সকালই নাশিদের ঘুম ভাঙল ফোনের মিষ্টি রিংটোনে। নাশিদ বালিশের নিচ থেকে ফোন হাতে নিয়ে পিটপিট করে ফোনের স্ক্রিনে তাকাতেই রথির হাস্যোজ্জ্বল মুখশ্রীটা দেখতে পেল। নাশিদ পুনরায় চোখ বুজে ঠোঁটজোড়া প্রসারিত করে ফোনটা রিসিভ করে কানে ধরল। অতঃপর ঘুম ঘুম কণ্ঠে বলে উঠল, গুড মর্নিং বউ। রাখেন আপনার মর্নিং। মশাই বেলা পর্যন্ত ঘুমাচ্ছে আবার বলে গুড মর্নিং। আজ কত কাজ খেয়াল আছে। দ্রুত উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিন। কি করব বলো, বিয়ের আগের দিনও নাইট ডিউটি করতে হয়। আজ প্রথম অনেক বিরক্ত হয়েছি এই পেশা নিয়ে। পুলিশরা চোরের পিছে দৌড়াবেই, সেটা পূর্ব থেকেই ঘটে এসেছে। যাই হোক, আপনি এখন কোথায়? আমাদের তৈরি করা স্বপ্নের রাজ্যে। মানে? নাশিদ হাসল। অতঃপর মধুর সুরে বলল, তোমার লাগ ভালো বু যে এমন শ্বশুর পেয়েছ। আমি তো ভেবেছিলাম অ্যাপার্টমেন্টের ভাড়া বাসায় থাকব। কিন্তু আমার ভাবনায় এক বালতি জল ঢেলে তোমার শ্বশুরমশাই তোমাকে আর আমাকে একটি সুন্দর ফার্ম হাউস আমাদের বিয়েতে গিফট করেছে। একবার আমার কাছে তোমায় আনি, আমাদের এই স্বপ্নের রাজ্যে তুমিই হবে রানী। আমার রানী। রথির গালে তৎক্ষণাৎ লাল আভা সৃষ্টি হয়। রথি তার ওড়না আঙুলে পেঁচাতে পেঁচাতে মৃদু সুরে বলে উঠল, হয়েছে। এখন দ্রুত উঠে ফ্রেশ হয়ে নিন, নাস্তাও করবেন। যথা আজ্ঞা বউ। রাখছি, আর হ্যাঁ, ভালোবাসি। নাশিদের নেশাতুর কণ্ঠে ভালোবাসি শব্দটা কর্ণধারে পৌঁছাতেই সর্বাঙ্গকে খেলে গেল তীব্র শিহরণ। এই প্রথম নাশিদ তাকে ভালোবাসি বলেছে। এই শব্দটি তার মাঝে বিশাল এক সুখের ঝড় তুলেছে। রথি প্রত্যুত্তরে কিছু না বলেই খট করে কল কেটে দিল। বুকের অন্তঃপুরে তীব্রভাবে হৃৎপিণ্ড শব্দ করছে। রথি নিজেকে সামলাতে বুকের মাঝ বরাবর হাত রেখে নিজেকে শান্ত করার চেষ্টা করতে লাগল। তার এই শান্তিপূর্ণ সময়েই মা হন্তদন্ত হয়ে রথির কাছে এসে বলে, রথি, জলদি চল। বোমা আত্মহত্যা করার চেষ্টা করেছে। সাইফ অশ্রুসিক্ত নয়নে গানহীন মারজানের দিকে তাকিয়ে আছে। তার এক হাতে মারজানের লেখাপত্রটি বিদ্যমান। তাতান তার মায়ের বুকে মাথা রেখে ফোপাচ্ছে। ডক্টর মারজানকে চেক করে জানায় মারজান ঠিক আছে। ভাগ্যিস সময়মতো জানালা দিয়ে মারজানের ছোট ভাই দেখে নিয়েছিল। নয়তো কি যে হতো ভাবতেই গা সির সির করে উঠে। মারজান আত্মহত্যার চেষ্টা করেছিল এবং একটা চিঠিও লিখেছিল সাইফের উদ্দেশ্যে। সাইফ সেটা পরে নিজের আবেগকে আর নিয়ন্ত্রণ করতে পারেনি। প্রিয় সাইফ, তোমার জীবনে হয়তো অনেক বড় বোঝা এবং ঘৃণিত হিসেবে আমিই ছিলাম। কেনই বা হব না? কম তো অন্যায় করিনি আমি। আমার অন্যায়ের কেন্দ্রবিন্দু ছিল এই লোভ। হ্যাঁ, লোভের বশেই বাবা মারা যাওয়ার পর নকল কাগজ দেখিয়ে বলেছিলাম ওই বাড়ি আমার। বাবা আমার নামে লিখে দিয়েছিলেন। আমি স্বাধীনভাবে বাঁচতে চেয়েছিলাম। ফ্রেন্ডদের নিয়ে পার্টি করাটা আমার বরাবরের মতোই নেশা ছিল। তাদের যখন বাড়িতে আনতাম তখন বুক ফুলিয়ে অনেক বড় গলায় বলতাম এই বাড়ি সম্পূর্ণ আমার। আমার শ্বশুর আমায় তার বাড়ি লিখে দিয়েছেন। কিন্তু তার আগে নানান ছলে মাকে আর রথিকে সরিয়ে দেই। এর কারণ অবশ্য আমার ফ্রেন্ডদের ঘিরেই। মা পুরাতন দিনের মানুষ, ওরা এসব ভালোভাবে নাও দেখতে পারে। এছাড়াও এক ধরনের স্বার্থপরতার মোহে পড়ে আমি তাদের আমার জীবন থেকে দূরে সরিয়ে দিলাম। সব ভালোই চলছিল, হঠাৎ আমার জীবনে শামুন নামক ঝড় চলে আসে। শামুন আমায় বেশ কয়েকবার বাড়ি এসে বলে গেছে রথিকে তার পছন্দ হয়েছে। তাকে তার যে কোনো মূল্যে চাই। আমি রাজি হই না, কারণ ভালো খারাপের তফাৎ আমার জানা আছে। এ নিয়ে অনেকদিন নাকচ করায় সে আমার তাতানকে কিডন্যাপ করার হুমকি দেয়। আমি সেই হুমকিতে ভয় পেয়ে তোমাদের সকলের মতামতকে উপেক্ষা করেই ওকে হোস্টেল পাঠিয়ে দেই এই আশায় যেন শামুন তার ধরাছোঁয়ার বাইরে হয়।
কিন্তু সেদিন তোমরা এটা বুঝোনি একজন মায়ের কান্না। তুমি ঘুমানোর পর তাতানের ছবিটা বুকে নিয়ে সারারাত পাগলের মতো কেঁদেছি। এক রাস্তার কুলাঙ্কারের জন্যে আমার তাতানকে আমার থেকে দূরে সরাতে হয়েছে। সন্তানের থেকে দূরে থাকাটা কতটা কষ্টের সেদিন খুব করে উপলব্ধি করেছিলাম। তবে জানো কি? আমি বেশ চাপা স্বভাবের মেয়ে। আমার দুঃখ যন্ত্রণাগুলো আমি কারো নিকট প্রকাশ করি না। তাই হয়তো তোমরা আমার ভেঙে পড়াটা দেখনি। সে যাই হোক, রথির খারাপ চাইতাম না আমি। তাই ওর প্রতি আমি সবসময় কঠোর ছিলাম। অপমান করতাম এই কারণেই যেন সে এই এলাকা ছেড়ে মাকে নিয়ে অন্য কোথাও চলে যায়। কিন্তু তারা সেখানেই থেকে যায়। এভাবেই দিন চলতে থাকে। মাসখানেক পর পর এসেই শামুন হুমকিধামকি দেয়া শুরু করে। আমি একদিন রাগান্বিত হয়ে বলেছিলাম, তাকে যদি বাড়ির ত্রিসীমানায়ও দেখি তাহলে এলাকার মানুষ ডেকে শামুনের ব্যবস্থা করতে বাধ্য হব। সেদিন শামুন হাসতে হাসতে বলে, ঠিক আছে, আসব না। যদি কোনরূপ চালাকি করো তাহলে আমি নিজে এসে উঠিয়ে নিয়ে যাব।